প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টপার্স গোল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। এর আগের ক্লাসে আমরা পিএন সংযোগ ডায়োড সম্বন্ধে জেনেছি। আজকে আমরা এই পিএন সংযোগ ডায়োড ছাড়া অন্যান্য আরও যে বিভিন্ন ধরনের ডায়োড আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় সেই সব ডায়োডগুলো সম্পর্কে জানব। শুরুতেই আমাদেরকে যে ডায়োড সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে জেনার ডায়োড। দেখো, আমরা এর আগের দিন পড়েছিলাম যে একটা পিএন সংযোগ ডায়োডের বৈশিষ্ট্য লেখা, অর্থাৎ ভিআই লেখচিত্রটা কেমন হয়। এদিকে যদি এই অক্ষ বরাবর ভি, এদিকে যদি আই নেই, তাহলে আমরা এর আগের দিন দেখেছিলাম যে ভিআই লেখচিত্রটা কি, বিপরীত সম্পৃক্ত প্রবাহের জন্য বিপরীত বায়াসে একটু প্রবাহ থাকে, তারপরে প্রবাহের মান আমরা তেমন পাই না, কিছুক্ষণ পরে প্রবাহের মান কি হয়, ধীরে ধীরে বাড়তে থাকে এবং একসময় খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পায়। এই তো আমরা পেয়েছিলাম এর আগের দিন পিএন সংযোগ ডায়োডে। এইবার বিজ্ঞানীরা করলো কি, বিজ্ঞানীরা বিপরীত বায়াসে কোনো একটা পিএন সংযোগকে নিল। নেবার পর এবার ধরে নাও বিপরীত বায়াসে পিএন সংযোগকে নিলাম, মানে তার বর্তনী চিত্র যদি আমরা আঁকতে চাই তাহলে কেমন দাঁড়াবে। ঠিক আছে, এই একটা পিএন সংযোগ, বিপরীত বায়াস মানে এর পি প্রান্তটা ব্যাটারির আমার নেগেটিভ প্রান্তে আর ধনাত্মক প্রান্তে যে আমার এন প্রান্ত থাকবে। এই হয়ে গেল আমাদের বিপরীত বায়াস। ঠিক আছে, তো এইভাবে যখন আমরা একটা পিএন সংযোগ ডায়োডকে বিপরীত বায়াসে নিলাম, নেবার পর এবার কি করলাম, আমরা বিপরীত ভোল্টেজ মান বাড়াতে থাকলাম, বিপরীত বায়াসেই ভোল্টেজের মান ধীরে ধীরে বাড়াতে থাকলাম। তাহলে ভোল্টেজের মান যত বাড়তে থাকবে, মানে বিপরীত বায়াস মানে এইদিকে ঋণাত্মক মান, তাহলে ভোল্টেজের মান যত বাড়তে থাকবে তত কি হতে থাকবে, আমরা দেখব যে প্রবাহের তেমন কোনো পরিবর্তন হবেই না, শুধুমাত্র বিপরীত সম্পৃক্ত প্রবাহের জন্য আমরা কিছুটা সামান্য মাত্রায় প্রভাব পাবো এবং সেই মানটা দেখবো আমরা তেমন কোনো চেঞ্জ হচ্ছেই না। এইরকম হতে হতে ওনারা বাড়াতে বাড়াতে ওনারা দেখেছিলেন যে এমন একটা বিভবের পরে হঠাৎ করে বিপরীত বায়াসেও প্রবাহটা হঠাৎ করে বহুগুণ বৃদ্ধি পেয়ে যায় এবং এই প্রবাহটা সামান্য একটু সে দেখা যাচ্ছে যে বিভব পরিবর্তন করলে সেখানে দেখা যাচ্ছে বিভবের মান ফিক্সড হয়ে যায়, ওই বিভব পৌঁছে গেলেই ওই প্রবাহের মান হঠাৎ করে বহুগুণ বেড়ে যায় এবং এত বহুগুণ বেড়ে যায় যে সাধারণ পিএন সংযোগ ডায়োড যদি হয় তাহলে সেটা পুড়ে নষ্ট হয়ে যায়। তো এইখানেই বিজ্ঞানীরা তখন কি করেছে, একটা স্পেশালভাবে ডায়োড তৈরি করেছে, যে ডায়োডটা কি করবে, ওই বিপরীত বায়াসেও যে প্রবাহ যখন বৃদ্ধি করা হয়েছিল সেই বেশি পরিমাণ প্রবাহেও কার্যক্রম করতে পারবে। এইরূপ ডায়োডকেই আমরা নাম দিয়েছি হচ্ছে জেনার ডায়োড। ঠিক আছে, তো বিপরীত বায়াস ভোল্টেজের যে মানে কি হয়, কোনো একটা ডায়োড হঠাৎ করে ডায়োডের ভেতরে বিপরীত সম্পৃক্ত প্রবাহের মান বহুগুণ বেড়ে যায়, সেই ভোল্টেজটাকেই বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজ। ঠিক আছে, এইবার যখন এই ঘটনাটা ঘটে যে এইভাবে হঠাৎ করে প্রবাহের মান দ্রুত বৃদ্ধি পাওয়া, বিপরীত বায়াসে প্রবাহের মান হঠাৎ করে দ্রুত বৃদ্ধি পাওয়ার এই ঘটনাটাকে বলা হচ্ছে তোমার বৈকল্য বা ব্রেকডাউন। এইবার এই ব্রেকডাউন ঘটনাটা বা বৈকল্য, যার বাংলা নাম, সেই ব্রেকডাউনটা দুইভাবে ঘটতে পারে। আমরা একটা নাম দিয়েছি সম্প্রপাত বা অ্যাভালেন্স ব্রেকডাউন, আর একটা নাম দিয়েছি আমরা হচ্ছে জেনার ব্রেকডাউন। দুটোর মধ্যে মূলত পার্থক্য আছে, তোমাদের হয়তো সব বইগুলোতেই পার্থক্যটা ভালোভাবে দেওয়া থাকে না, জন্য আমি লিখেই দিয়েছি। দেখো মূলত কি পার্থক্য দেখা যায়। দেখো, সম্প্রপাত বৈকল্যে কি বলেছি, বিপরীত বায়াস ভোল্টেজ বৃদ্ধি করে ইলেকট্রনের উচ্চগতির দরুন সংঘাতের দ্বারা নতুন আধানবাহক সৃষ্টি হয়। অর্থাৎ সম্প্রপাত বৈকল্য কিভাবে তৈরি হয়, এখানে আমরা কি করব, বিপরীত বায়াস ভোল্টেজ বৃদ্ধি করব। ওই যে বললাম তোমাদেরকে, বিপরীত বায়াস ভোল্টেজ ধীরে ধীরে বৃদ্ধি করব। আমরা বৃদ্ধি করে করে দেখা যাচ্ছে যে যত আমরা বিপরীত ভোল্টেজ বায়াস বৃদ্ধি করব তত কি হবে, ওর ভেতরে যে মুক্ত ইলেকট্রন আছে সেই মুক্ত ইলেকট্রনের গতি শক্তিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবার মুক্ত ইলেকট্রনের গতিশক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার জন্য এবার বেশি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন কি করবে, যে বেশি অগ্রগতির পথে ওর বেশি বন্ধনের সঙ্গে ধাক্কা খাবে, বিভিন্ন বন্ধন ইলেকট্রনগুলোর সঙ্গে, এবং সেখানে সেই বন্ধন থেকে ইলেকট্রনকে বের করে নিয়ে আসবে। এবার সেই ইলেকট্রনটা যে আবার অপর ইলেকট্রনকে ধাক্কা মারবে, বন্ধনের ইলেকট্রনকে। এইভাবে কি হবে, গুণোত্তর প্রগতিতে তোমাদের মুক্ত ইলেকট্রনের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পাবে সংঘাতের ফলে। এবং মুক্ত ইলেকট্রন বৃদ্ধি পেলে মানেই বুঝতেই পারছো সেখানে বন্ধনে আবার গর্তেরও সৃষ্টি হয়ে যাবে। এইভাবে উভয় আধান বাহকের সংখ্যা তোমার গুণোত্তর হারে বাড়তে থাকবে। তো এই ক্ষেত্রে মূল মেকানিজমটা কি, যে
বিপরীত বায়াস ভোল্টেজের মান বৃদ্ধি করে ইলেকট্রনের গতিশক্তি বাড়িয়ে সেই গতিশক্তি দিয়ে সংঘাতের মাধ্যমে অর্থাৎ ধাক্কার মাধ্যমে আমরা কি করছি আরও মুক্ত ইলেকট্রন ও কর্ত বা হোলসের সংখ্যা বৃদ্ধি করছি। এইভাবে ওদের সংখ্যা যখন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যায় তখন কি হয়ে যায়, আমাদের প্রবাহের মান, ওরাই যেহেতু আদান বাহক সেই জন্য আমাদের প্রবাহের মানও হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায়। এইভাবে আমাদের হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউনটা সংঘটিত হয়। আর জেনার ব্রেকডাউনটা কি, উচ্চ মাত্রার ডোপিং করে উচ্চমানের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে সরাসরি বন্ধন ভেঙে নতুন আদান বাহক সৃষ্টি করা। অর্থাৎ এইখানে আর ইলেকট্রনগুলো যে উচ্চগতি লাভ করে ধাক্কা মারবে না, এখানে কি করব আমরা, ডোপিংটাই আমরা যে ডায়োডটা তৈরি করেছি, ডায়োড মানে পিএন সংযোগ, পিএন সংযোগে এর আগের দিনই আমরা বলেছি একদিকে পি টাইপ ডোপিং আরেকদিকে এন টাইপ ডোপিং করি। এইবার কি করা হয়, ডোপিংটাই খুব উচ্চ মাত্রায় করা হয়, খুব বেশি পরিমাণে এবার ডোপিংটা করা হয়। করলে কি হয়ে যায়, ওই যে ওইখানে যে আমরা দেখছিলাম যে দুই ধরনের আয়ন সংযোগস্থলে, দুই ধরনের আয়নের জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছিল, সেই তড়িৎ ক্ষেত্রের মানটাই আমরা হচ্ছে বাড়িয়ে দিই। এবার তড়িৎ ক্ষেত্রের মান বৃদ্ধি পাওয়ার জন্য কি হয়ে যায়, দেখা যায় যে মোটামুটি কিছুটা পরিমাণ বিপরীত বায়াস ভোল্টেজ প্রয়োগ করলেই ইলেকট্রনগুলো কি হয়, ওই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে নিজে থেকেই, তোমার কোনো রকম ধাক্কার ব্যাপার নেই, নিজে থেকেই বন্ধন থেকে ভেঙে ওরা বের হয়ে চলে আসে বন্ধন ভেঙে। তার ফলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায়, যার ফলে যে ব্রেকডাউনটা হয় সেই ধরনের ব্রেকডাউনকে বলি আমরা হচ্ছে জেনার ব্রেকডাউন। তার মানে এখানে হচ্ছে উচ্চগতির ইলেকট্রন সংঘাতের ফলে, আর এখানে হচ্ছে উচ্চমাত্রায় ডোপিং করে তড়িৎ ক্ষেত্রের মান বৃদ্ধি করে সরাসরি বন্ধন ভেঙে মুক্ত ইলেকট্রন সৃষ্টি হওয়ার মাধ্যমে তোমার জেনার ব্রেকডাউন হয়। আর মূলত কি পার্থক্য দেখতে পাই, আমরা দেখতে পাই যে অ্যাভালেন্স ব্রেকডাউন যখন ঘটনাটা ঘটে, এই অ্যাভালেন্স ব্রেকডাউন ঘটাতে গেলে আমাদের কি বললাম, আমরা বিপরীত বায়াস ভোল্টেজের মান বৃদ্ধি করতে হবে। সাধারণত 6 ভোল্টের বেশি যদি তোমার বিপরীত ভোল্টেজ হয় 6 ভোল্টের, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার সম্প্রপাত বা অ্যাভালেন্স ব্রেকডাউন। আর যদি দেখি যে 6 ভোল্টের কমে, বিপরীত বায়াসের মানটা 6 ভোল্টের কমেই হচ্ছে এই ব্রেকডাউন ঘটনাটা ঘটছে, তাহলে আমরা সেক্ষেত্রে জেনার ব্রেকডাউনটা পাবো, অর্থাৎ জেনার ব্রেকডাউন ঘটনাটা ঘটবে। আর একটা পার্থক্য কি দেখি, সম্প্রপাত বৈকল্যের উষ্ণতা গুণাঙ্কের মান কিন্তু পজিটিভ হয়, আর সেখানে জেনার বৈকল্যের, এই ধরনের বৈকল্য বা ব্রেকডাউনের উষ্ণতা গুণাঙ্কের মান নেগেটিভ হয়। এই কথার মানে কি, আমরা যদি উষ্ণতা বাড়াতে থাকি তাহলে সম্প্রপাত বৈকল্যের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজের মানও বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ তোমার ধরে নাও 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি ব্রেকডাউনটা কথার কথা 5 ভোল্টে হচ্ছিল, এবার সেটাকে যদি আমরা 30টাকে যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড করি, তাহলে দেখবো ব্রেকডাউন ভোল্টেজটা আর 5 ভোল্টে না হয়ে 6 ভোল্ট বা 7 ভোল্টে গিয়ে হচ্ছে। অর্থাৎ যত আমরা উষ্ণতা বাড়াবো ব্রেকডাউন ভোল্টেজের মানটাও তত বাড়বে। এই জন্য আমরা বলি যে সম্প্রপাত বৈকল্যে উষ্ণতা গুণাঙ্কের মান হচ্ছে ধনাত্মক, আর অপরদিকে জেনার ব্রেকডাউনের উষ্ণতা গুণাঙ্কের মান কিন্তু ঋণাত্মক। অর্থাৎ আমরা যত উষ্ণতা বাড়াতে থাকবো তত ব্রেকডাউনটা আরও কম ভোল্টেজে ঘটবে। অর্থাৎ তুমি ধরে নাও 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি 2 ভোল্টে জেনার ব্রেকডাউনটা ঘটছিল, হয়তো ধরে নাও এরকম কোনো যদি ঘটনা, তাহলে তুমি যদি সেটাকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড করো, দেখবো যে আমরা সেই জেনার ব্রেকডাউনটা কী হবে, আরও কম, অর্থাৎ দেখা যাচ্ছে তোমার 1.5 ভোল্টেই সেই ব্রেকডাউনটা ঘটে যাচ্ছে। এইভাবে তোমার উষ্ণতা বৃদ্ধি করলে ব্রেকডাউন ভোল্টেজের মান এর ক্ষেত্রে জেনার বৈকল্যের ক্ষেত্রে কমে যায়। তো মূলত এই দুটোই আমরা পার্থক্য পাই, এই দুই ধরনের ব্রেকডাউনের উপর ভিত্তি করে কি হয়েছে, আমাদের হচ্ছে এই জেনার ডায়োডটা তৈরি হয়েছে। তো মোটামুটি আমরা কি করি, যেই ধরনেরই বৈকল্য ভেতরে হোক না কেন, কোন ধরনের ব্রেকডাউনটা হচ্ছে সেটা নিয়ে আমরা অত মাথা ঘামাই না। সাধারণত আমাদের যেই ধরনেরই ব্রেকডাউন হোক না কেন আমরা ধরেই নিই ওটা হচ্ছে জেনার ব্রেকডাউন। বুঝতে পেরেছ? এবার যে সকল ডায়োড বা পিএন সংযোগ এই জেনার ব্রেকডাউন বা জেনার বৈকল্যতেও কি করতে পারে, কার্যক্রম থাকতে পারে, ওদের ক্রিয়াশীলতা থাকে, ওরা ক্রিয়াশীলতা রক্ষা করতে সক্ষম, সেই সকল ডায়োডগুলোকেই বলা হচ্ছে জেনার ডায়োড। তার মানে এই ডায়োডগুলো বুঝতেই পারছো এমনভাবে তৈরি করা হয় যেন এই বিপরীত সম্পৃক্ত প্রবাহের মানটা বেড়ে গেলেও যেখানে সাধারণ ডায়োড পুড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু এই জেনার ডায়োডগুলো কি হয়, সেই প্রভাবে পুড়ে নষ্ট হয় না। এবার এর আগের দিন আমরা পড়েছিলাম যে তোমার জেনার ব্রেকডাউনের সিম্বল কেমন হবে। সাধারণ ব্রেকডাউনের সিম্বল তো আমি এখানে এঁকেছি, এবার জেনার ব্রেকডাউনের সিম্বলটা কী হবে বলো তো, শুধুমাত্র এই সিম্বলটাই চলবে, শুধুমাত্র আমরা এই মাথা দুটোকে এরকম একটু বাঁকিয়ে দিলে এটা হয়ে গেল জেনার ডায়োড। অর্থাৎ জেনার ডায়োডের বর্তনী চিত্রটা হয় হচ্ছে এইরকম, একই রকমভাবে এটা পজিটিভ প্রান্ত বা পি প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত বা এন প্রান্ত।
জেনার ডায়োডের ব্যবহারিক প্রয়োগ জানবার আগে আমাদের আরেকটু বিষয়টা দরকার, সেই জায়গাটা একটু দেখি। তাহলে আমাদের ইয়েটা কেমন ছিল, এইভাবে বৃদ্ধি পাবে, তাই না? আর এখানে এসে এই ঘটনাটা ঘটবে, এতে ব্রেকডাউনটা ঘটে, সেটাকে আমরা বলি হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ, বা সংক্ষেপে ব্রেকডাউন ভোল্টেজ আমরা ওটাকে বলি। এটা নিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাও থাকবে। তোমাদের প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা আছে, সেখানে বলা হবে যে একটা প্রদত্ত জেনার ডায়োডের এই ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে, মানে বৈশিষ্ট্য লেখা অঙ্কন করে ব্রেকডাউন ভোল্টেজটা নির্ণয় করো। তো সিম্পলি আমরা সেখানে কি করব, সেখানে আমাদের বর্তনী চিত্রটা কেমন হবে, আমার এখানে একটা, এটা আমার সেই জেনার ডায়োড, ঠিক আছে? তাহলে এই জেনার ডায়োডকে নিয়ে এসে আমরা কানেক্ট করব, যুক্ত করব। কীভাবে যুক্ত করব, তোমার বিপরীত বায়াসে। তাহলে এটা পি অংশটা হবে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে, আর এন অংশটা হবে পজিটিভ প্রান্তের সঙ্গে। এইভাবে আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম। কারেন্ট মাপবার জন্য আমরা কি করব, একটা অ্যামিটার ব্যবহার করব, ঠিক আছে? তো সেই অ্যামিটারকে ধরে নাও আমরা এখানেই ছবি দিলাম। অ্যামিটারকে শ্রেণী সমবায় যুক্ত করতে হয়। তাহলে অ্যামিটারের পজিটিভ প্রান্তটা সবসময় এমনভাবে যুক্ত করতে হবে কি, যেন পজিটিভ প্রান্তটা ব্যাটারির দিকে থাকে, নেগেটিভ প্রান্তটা ব্যাটারি নেগেটিভের দিকে থাকে, ঠিক আছে? আর একে মাপবার জন্য একটা ভোল্ট মিটার আমাদের দরকার। তাহলে সেই ভোল্ট মিটার আবার আমরা জানি যার অ্যাক্রসে মারবো তার সঙ্গে সমান্তরালে থাকবে। তাহলে এখানে আমরা একটা ভোল্ট মিটার ব্যবহার করব। ভোল্ট মিটারটার পজিটিভ প্রান্তটাও আমার ব্যাটারি পজিটিভের দিকে, নেগেটিভ প্রান্তটাও নেগেটিভ দিকে থাকবে, ঠিক আছে? এইভাবে আমরা বর্তনী চিত্র অঙ্কন করতে পারি। রেটিংটা হচ্ছে আমরা জানি দুই ধরনের হয়, ভোল্টেজ রেটিং আর ওয়াট রেটিং। তো এই জেনার ডায়োডেরও একটা ভোল্টেজ রেটিং থাকে, যেটাকে আমরা ভিজেড দিয়ে প্রকাশ করি। অর্থাৎ ভিজেড মানে হচ্ছে কি, এই ভিজেডটাই হচ্ছে আমার জেনার ডায়োডটার ব্রেকডাউন ভোল্টেজ। তার মানে বুঝতেই পারছো যে কখন ব্রেকডাউন হবে সেই ভোল্টেজটাও আমাদেরকে, যখন আমরা কোনো একটা জেনার ডায়োড নিয়ে কাজ করি, সেই জেনার ডায়োড থেকে জানতে পারি। আর একটা জিনিস ওই জেনার ডায়োডের গায়ে লেখা থাকে, সেটা হচ্ছে পিজেড, মানে ম্যাক্সিমাম পাওয়ার। অর্থাৎ এর থেকে বেশি পাওয়ার যদি ওই ডায়োডের মধ্যে দিয়ে যাওয়ার যায়, তাহলে কিন্তু সেই জেনার ডায়োডটাও পুড়ে যাবে। সব জিনিসই তো আর সব মাত্রার তড়িৎ সরবরাহ করতে পারবে না, ঠিক আছে? তো এখান থেকেই আমরা কি করতে পারি, চাইলে ওই ডায়োডের মধ্যে দিয়ে সর্বোচ্চ ম্যাক্সিমাম কি পরিমাণ কারেন্ট যাবে, সেই ম্যাক্সিমাম কারেন্টটাকে যদি আইজেড বলি, তাহলে সেই আইজেডের মানটা আমরা বের করতে পারি। কারণ পিজেড ইজিক্যাল টু কি জানি, ভিজেড হবে আইজেড হবে, তাহলে আইজেড ইজিক্যাল টু পিজেড বাই ভিজেড। এখান থেকে আমরা কি করতে পারবো, ম্যাক্সিমাম কারেন্টের মানটা বের করতে পারবো। ধরুন এটাই সেই আইজেড, ঠিক আছে? এইবার মনে রাখবে আর একটা কারেন্ট হয়, সেটা হচ্ছে কি আইজেড, এই যে আমার ম্যাক্সিমাম কারেন্ট, এর কত 5 থেকে 10%। এই মানে যে কারেন্টটা আমরা পাবো, ধরে নাও আইজেডের মান যদি এমনি আমি বোঝানোর জন্য বলছি, আইজেডের মান যদি আমরা 100 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে যে মানটা হচ্ছে 5 থেকে 10 মিলি অ্যাম্পিয়ার, এই মানে কি হবে তোমার, অর্থাৎ যে মানে কারেন্টের যে মানে কি হয়, ব্রেকডাউন ঘটনাটা ঘটে, সেই মানটাকেই আমরা বলি, দেখো এখানেই তো কারেন্টের এই মানের মধ্যেই তো ব্রেকডাউন ঘটনাটা এখানে ঘটেছে, এই যে, অর্থাৎ যেখানে হঠাৎ করে প্রবাহটা বৃদ্ধি পাবে, সেই প্রবাহ মাত্রার মানটারই নাম হচ্ছে নি কারেন্ট। একটু মনে রাখবে তোমরা, KNW, নি কারেন্ট বলা হয় এটাকে। অর্থাৎ আমাদেরকে যদি এরকম প্রশ্ন করে যে নি কারেন্ট কি, তাহলে তোমরা বলবে নি কারেন্টটা হচ্ছে এমন একটা কারেন্ট, অর্থাৎ নি কারেন্টটা কি, তাহলে আমরা এইভাবে বলবো যে ব্রেকডাউন ঘটনা ঘটবার সময় একটা প্রদত্ত জেনার ডায়োডের মধ্যে দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হয়, তাকেই বলা হচ্ছে নি কারেন্ট। আর এই নি কারেন্টের মান কি হয়, নি কারেন্টের মানটা কিন্তু সাধারণত ওই কোনো একটা জেনার ডায়োডের ম্যাক্সিমাম যে তড়িৎ প্রবাহ মাত্রা থাকে, সেই ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ মাত্রার 5 থেকে 10%-এর মধ্যে এই নি কারেন্টটা আমরা পাই, ঠিক আছে? এই নি কারেন্টের আর একটা গুরুত্ব কী বলো তো, এই নি কারেন্টের থেকে বেশি মানের কারেন্টে যদি আমরা যাই, তবেই আমরা কি করতে পারবো, সেই জেনার ডায়োডকে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবো। জেনার ডায়োডের মূলত যদি আমরা ব্যবহার দেখি, তাহলে দুই ধরনের ব্যবহার আমরা মূলত দেখব। কি, জেনার সোজা ভাষায় বলতে গেলে জেনার ডায়োডটা কি করি আমরা, তোমার হচ্ছে রেগুলেটর, অর্থাৎ নিয়ন্ত্রক হিসেবে আমরা ব্যবহার করি। এবার এই নিয়ন্ত্রক দুইভাবে আমরা জেনার ডায়োডের সাহায্যে করি, একটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, আর একটা হচ্ছে তোমার লোড রেগুলেশন। তো এই দুই ধরনেরই ব্যবহার করতে গেলে আমাদেরকে কিন্তু এই জেনার ডায়োডটার মধ্যে যে তড়িৎ প্রবাহটা হবে, সেই তড়িৎ প্রবাহটার মানটা কিন্তু নি কারেন্টের থেকে বেশি মানের হতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে নি কারেন্টের
গুরুত্ব। এবার আমরা জেনার ডায়োডের মূলত ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। আমি তোমাদেরকে বললামই জেনার ডায়োডকে কী করা হয়, সাধারণত দুটো ভাগে আমরা ব্যবহার করি, একটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর হিসেবে আর একটা হচ্ছে লোড রেগুলেটর হিসেবে। তো ভোল্টেজ রেগুলেটর ব্যাপারটা কি, রেগুলেটর কথার মানে কি, রেগুলেটর কথার মানে কিন্তু নিয়ন্ত্রণ করান, ঠিক আছে। তার মানে আমরা ভোল্টেজকে নিয়ন্ত্রণ করতে চাইছি। অর্থাৎ তেমনি আমাদের বাড়িতে যে ফ্যানের যে রেগুলেটর আছে সেখান থেকে আমরা যেমন রেগুলেটরের তোমার মানটা সেখানে বিভিন্ন মানে আমরা কি করি, আমরা আমাদের ইচ্ছে মতন ফ্যানটার গতি নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ সেখানেও যেমন রেগুলেট করতে পারি রেগুলেটরের সাহায্যে। এখানেও আমরা কি করতে চাইবো, আমরা ভোল্টেজটাকে এখানে রেগুলেটর করব। তো আমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন করে যে এই জেনার ডায়োডকে কীভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা যায় তা বর্তনী চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে সেক্ষেত্রে আমাদের বর্তনী চিত্রটা হবে এই ধরনের কিছু না। আমরা ধরে নাও আমাদেরকে একটা অস্থির মানের ইনপুট দেওয়া আছে, মানে আমাদেরকে এমন একটা ইনপুট দিয়েছে যে ইনপুট থেকে যে বিভবের মান বা ভোল্টেজটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অনবরত কম বেশি হচ্ছে। এবার আমাদের দরকার সেই ভোল্টেজের মানটাকে একটা স্থির মানে পৌঁছানোর, একটা স্থির মান করে দেওয়ার। তো সেই স্থির মানে পৌঁছানোর জন্য যাতে একটা স্থির মানের ভোল্টেজ যেন আমরা বাইরের বর্তনীতে যে যন্ত্রগুলো লাগাবো তারা যেন পায়, সেই জন্য আমরা জানি, তোমাদেরকে বলেছি যে বাইরে আমরা যে যন্ত্রটা লাগাবো তার রেজিস্ট্যান্সকেই আমরা লোড রেজিস্ট্যান্স বা RL দিয়ে প্রকাশ করা হয়। তো তার মধ্যে যেন স্থির মানের আউটপুট পাই, সেই জন্য কী ব্যবস্থা করতে হবে, খুবই সিম্পল, খালি অস্থির মানের ভোল্টেজটা মানে জেনার ডায়োডের যেন সর্বোচ্চ প্রবাহটাকে অতিক্রম করে যেতে না পারে, ঠিক আছে। কারেন্টটা তো কখনো বাড়বে, ভোল্টেজ যেমন বাড়লে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কমলে কারেন্টও কমবে। তো সেই জন্য সর্বোচ্চ মানকে যেন এক্সিড করে যেতে না পারে, মানে সর্বোচ্চ মানকে যেন ছেড়ে যেতে না পারে, যাতে ডায়োডটা যেন নষ্ট না হয়, সেই জন্য আমরা কী করবো, এখানে একটা আগে থেকেই আমরা এখানে একটা রোধ লাগিয়ে রাখবো RS, সেই রোধের নাম দিয়েছি, ঠিক আছে। তো এবার সেই রোধ লাগিয়েছি, তাহলে RS এর মধ্যে দিয়ে ধরে নাও IS প্রবাহ যাচ্ছে, সেই IS প্রবাহটা তাহলে এখানে কী হবে, দুটো ভাগে ভাগ হবে, একটা জেনারের মধ্যে দিয়ে যে প্রবাহটা যাবে সেটা IZ, আর লোড রেজিস্ট্যান্স আমাদের যে লোড রেজিস্ট্যান্স আছে বা ভার রোধ আছে তার মধ্যে দিয়ে যে প্রবাহটা যাবে সেটা হচ্ছে IL, ঠিক আছে। এইবার ধরে নাও এখানে অস্থির মানের প্রবাহ হচ্ছে, এইভাবে যদি যুক্ত করি তাহলে দেখো কতটা সুবিধা হচ্ছে আমাদের। ধরে নাও এখানে অস্থির মানের ভোল্টেজ এখানে আমাদের ইনপুটে চলছে, তাহলে অস্থির মানের ভোল্টেজ হওয়ার জন্য কি হবে, ISটাও কম বেশি হবে। এবার ISটা কম বেশি হওয়ার জন্য দেখো এখানে যে RS রোধটা আমরা লাগিয়েছি সেই RS রোধের ভোল্টেজের বিভব পতনটা কী হবে, কম বেশি হবে, কারণ আমরা জানি কোনো একটা রোধের বিভব পতন মানে হচ্ছে ওই রোধ ইন্টু ওর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা তাদের গুণফল। তাহলে এখানে IS চেঞ্জ হলে এখানে কি হবে, ওই প্রান্তীয় বিভবও চেঞ্জ হতে থাকবে। তাহলে এই একই ঘটনাটা যদি আমাদের জেনার ডায়োড এখানে না থাকতো, একই ঘটনাটা যদি না থাকতো তাহলে কি হতো, এর ক্ষেত্রেও হতো, বাইরের যে ইয়েটা আছে বুঝতে পেরেছো, যন্ত্রটা আছে। কিন্তু এইবার এই জেনার ডায়োড থাকাতে কি লাভটা হচ্ছে দেখো, এক্ষেত্রে আমরা RSটাকে এমনভাবে নির্ধারণ করি যেন জেনার ডায়োডটা দেখো এখানে বিপরীত বায়াসে যুক্ত, অবশ্যই জেনার ডায়োডকে সবসময় বিপরীত বায়াসে যুক্ত করতে হয়। এবং সেই বিপরীত বায়াসে যখন যুক্ত করি তখন আমরা দেখেছিলাম এই যে ধরে নাও প্রবাহ, এখানে যদি ওই অস্থির মানের যে ইনপুট ভোল্টেজটা সেটা যদি জেনারের ব্রেকডাউন ভোল্টেজটাকে অতিক্রম করে চলে যায়, ধরে নাও অতিক্রম করে জেনারের ব্রেকডাউন ভোল্টেজ কথার কথা 6 ভোল্ট ছিল এই জেনারটার, এবার 6 ভোল্টকে অতিক্রম করে যদি চলে যায় সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে যে প্রবাহটা যাচ্ছে IZ যাকে আমরা বলেছিলাম, সেই IZ এর মানটা ধরে নাও এই IS কম বেশি হওয়ার জন্য এখানেও IZটাও তো কম বেশি হবে, কিন্তু সেই IZ এর মানটা কম বেশি হলেও সেখানে কি হবে দেখো, বিভবের মানটা কি আর চেঞ্জ হবে না, আমরা জানি ব্রেকডাউন ভোল্টেজে যে বিভবটা ফিক্সড হয়ে যায়, বুঝতে পেরেছ। তো এই যদি ব্রেকডাউন তোমার অতিক্রম করে যায়, ব্রেকডাউন ভোল্টেজটা যদি লাভ করে তাহলে কী হবে, সেই ব্রেকডাউনে ফিক্সড হবে। এবার ওর মধ্যে দিয়ে তোমার ISের বিভিন্ন তোমার IZের বিভিন্ন মান হলেও কি হবে, মানগুলো কম বেশি হবে এখানে, কিন্তু যে ভোল্টেজটা 6 ভোল্ট ছিল সেই 6 ভোল্টই এখানে অ্যাপ্লিকেবল হবে। এবার এর সঙ্গে RL বা লোড রেজিস্ট্যান্সটা আমার কি হবে, সমান্তরাল সমবায়যুক্ত থাকার জন্য এর ব্রেকডাউন ভোল্টেজটাই এ আবার পাবে, তাই না। তাহলে এখানে আমার ISটা যদি কম বেশি হয় অস্থির মানের রোধের জন্য, সেখানে আমার IZটা হয়তো কম বেশি হবে, IZের মানে অর্থাৎ জেনারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা একটু কম বেশি হতে পারে, কিন্তু যে এই ব্রেকডাউন লাভ করবার জন্য এর যে ব্রেকডাউন ভোল্টেজ সেই ব্রেকডাউন ভোল্টেজটাই সর্বদা কি হবে, আউটপুট পাবে। এই জন্য দেখো তাহলে আমরা একটা অস্থির মানের ভোল্টেজটাকেও আমরা কি করতে পারছি, এখানে রেগুলেট করতে পারছি, রেগুলেট করে একটা স্থির মানের আউটপুট আমরা দিতে পারছি। এবার আমরা জেনার ডায়োডের লোড রেগুলেটর হিসেবে কী করে জেনার ডায়োডকে ব্যবহার করা হয় সে সম্বন্ধে পড়ব।
দেখো ভোল্টেজ রেগুলেটরে আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম যে আমরা এখানে যে কোনো মানের ভোল্টেজ পাঠাই না কেন, এখানে আমরা কি পাচ্ছি, একটা স্থির মানের আউটপুট ভোল্টেজ পাচ্ছি। অর্থাৎ সেই আউটপুট ভোল্টেজের মানটা আবার কী হচ্ছে, জেনারেল ডায়োডের যে ব্রেকডাউন ভোল্টেজ তার সবসময় প্রায় সমান থাকছে। তো একই রকমভাবে আমরা লোড রেগুলেটর হিসেবে জেনারেল ডায়োডকে কীভাবে ব্যবহার করব, এই কথাটার মানে কি, এবং এই কথাটার মানে হচ্ছে এইবার আমরা ইনপুটে আর অস্থির মানের ভোল্টেজ প্রয়োগ না করে একটা স্থির মানের ভোল্টেজ প্রয়োগ করব। অর্থাৎ ইনপুট ভোল্টেজ আমাদের ঠিকই থাকবে, ধরে নাও সেই স্থির মানের ইনপুট ভোল্টেজ ভিআই, ভি ইনপুট সংক্ষেপে আমি ভিআই লিখলাম। এবার এই স্থির মানের ইনপুট ভোল্টেজের জন্য এবার আগের ক্ষেত্রে কি করেছিলাম, আমরা এটাকে পরিবর্তন করে লোডটাকে তোমার হচ্ছে ফিক্সড রেখেছিলাম, রেখে দেখলাম যে এটাকে পরিবর্তন করে এখানে স্থির মানে পেলাম। এবার লোড রেগুলেটরের ক্ষেত্রে কি করব আমরা, এবার ইনপুট ভোল্টেজটাই আমাদের স্থির মানে থাকবে। এবার আমরা আউটপুটে যে লোড আছে, লোড রেজিস্ট্যান্স, সেই লোড রেজিস্ট্যান্সটাকে আমরা পরিবর্তন করব। পরিবর্তন করে আমরা কি করব, দেখব যে সেক্ষেত্রেও আমরা স্থির মানের আউটপুট ভোল্টেজ পেতে পারছি কিনা। সেজন্য আমাদের কি হবে, বর্তনী সার্কিট সেম থাকবে। লোড কারেন্ট, লোডের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা মাপবার জন্য আমরা এখানে কি করব বলতে, একটা শ্রেণী সমবায়ে আমরা এখানে একটা অ্যামিটার যুক্ত করব, মিলি অ্যামিটার। ঠিক আছে, অ্যামিটার আমরা যুক্ত করব। অ্যামিটার এমনভাবে যুক্ত করব যেন পজিটিভটা পজিটিভের দিকে, নেগেটিভটা নেগেটিভের দিকে। তাহলে এই কি মেপে দিবে আমাদেরকে, এই হচ্ছে আমাদেরকে আইএলটা মেপে দেবে। ঠিক আছে, আর এই লোডের রেসপেক্টে আউটপুট ভোল্টেজটা স্থির আছে কিনা সেটা বোঝবার জন্য আমরা এখানে একটা আউটপুট ভোল্টেজ মাপবার জন্য একটা ভোল্টমিটার ব্যবহার করব। ঠিক আছে, এই শুধু আমাদের পরিবর্তন। এবার আমরা কি করব, আমরা এই যে লোড কারেন্ট আছে, সেই ভার রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট আছে তার মানটা ধীরে ধীরে এবার আমরা বাড়াতে থাকব। ঠিক আছে, তাতে কি দেখব বলো তো, আমরা দেখব যে তার মানটা যখন 0 থেকে ধীরে 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 বাড়তে থাকবে, তখন একটা নির্দিষ্ট সীমা, এই লোড কারেন্টের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা দেখব ইনপুট ভোল্টেজটা যা ছিল তাই থাকবে। অর্থাৎ এদের বৈশিষ্ট্য লেখ যদি আমি অঙ্কন করি, ধরে নাও আমি এদিকে তোমার হচ্ছে এই আইএলটা নিলাম, আর এদিকে হচ্ছে আমাদের সেই আউটপুট ভি, যেটা আউটপুট ভোল্টেজ ধরে নাও ভি এন, সেই ভিএন দিয়ে প্রকাশ করলাম, সেই ভিএনকে নিলাম। ঠিক আছে, এইবার আমরা যদি ধীরে ধীরে আইএলটাকে বাড়াতে চাই, লোড রেজিস্ট্যান্স, তাহলে দেখব যে কী হবে বলো তো, ভিএনএল প্রায় সেম থাকবে। বুঝতে পেরেছো, মানে সেটাই তো আমাদের এক্সপেকটেশান, যে চেঞ্জ হবে না। আমরা তাই দেখব যে চেঞ্জ হবে না, এরকম হবার কথা। কিন্তু আদর্শ জেনারেল ডায়োড হলে এরকম হবে, কিন্তু বস্তুত পক্ষে আমরা কি দেখতে পাবো বলো তো, আমরা এরকম না দেখতে পেয়ে আমরা দেখব যে একটা প্রায় কাছাকাছি থেকে একটু সামান্য কি করবে, ও আইএলের মান যখন বেশি হবে তখন একটু সামান্য ও শিফট করবে। তাহলে ধরে নাও এই এবি যে অংশটা, ধরে নাও এটা আমার বি বিন্দু, তাহলে এই এবি অংশ অবধি আমরা মোটামুটি বলতে পারি যে আউটপুট ভোল্টেজটা কি থাকবে, প্রায় সেমি থাকবে। তারপরে যদি আমরা আরও আইএল বাড়াতে থাকি, তারপরে দেখব যে সে আর আউটপুট ভোল্টেজটা আর সির মান ধরে রাখতে পারছে না, সে কমে যাচ্ছে। অর্থাৎ এই বিসি অংশটাই সেই অংশ নির্দেশ করবে। বোঝা গেল? এবার এই এবি অংশ আউটপুট ভোল্টেজটা সির মানে থাকে কি জন্য, দেখো আইএলটা যখন আমরা 0 থেকে ধীরে ধীরে বাড়ানো শুরু করেছিলাম এখানে, অর্থাৎ কারেন্টটা যত বাড়াচ্ছি এখানে, তাহলে আইএলটা এখানে লোড রেজিস্ট্যান্স আইএল বাড়াবো কী করে, লোড রেজিস্ট্যান্সটা আমরা কি করব, ধীরে ধীরে কমাতে বেশির থেকে ধীরে ধীরে কমাতে থাকবো লোড রেজিস্ট্যান্সটা। তাহলে যত লোড রেজিস্ট্যান্স কমাতে থাকবো তখন তত কী হবে, আইএলের মান ধীরে ধীরে বাড়তে থাকবে। এইবার আইএলের মানটা তাহলে আমরা দেখতে পাবো যখন আইএলের মানটা বাড়ছে ধীরে ধীরে, তখন সেখান থেকে কী হবে বলো তো, এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট গেলে আইএসটা তো দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে আইজেডের মধ্যে দিয়ে প্রবাহ ধীরে ধীরে কী হবে, কমে যাবে যত এর মধ্যে দিয়ে যাবে। এবার আইজেডের মধ্যে দিয়ে প্রবাহ কমতে 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 দেখা যাচ্ছে যে সেটা তার নি কারেন্ট যেটা আছে সেই নি কারেন্টের থেকেও কম হয়ে গেছে। তাতে কি হয়ে যাবে, ওর ব্রেকডাউন ভোল্টেজের যে কারেন্টটা যাচ্ছিল সেই ব্রেকডাউন ভোল্টেজেই তো একটা মোটামুটি স্থির মানের প্রবাহ যায়, বিপরীত সম্পৃক্ত প্রবাহ। এবার তার থেকেও যদি কম হয়ে যায় তখন কি হবে, আর তখন স্থির মানের প্রবাহ এই জেনারেটর ধরে রাখতে পারবে না, যার ফলে তখন কি হবে, এই একই রকমভাবে এই আরএল এর মধ্য দিয়ে এখানে এই মানটা চেঞ্জ হবার জন্য তখন এর ব্রেকডাউন ভোল্টেজটা ধরে রাখতে পারবে না, ফলে এর আর ব্রেকডাউন ভোল্টেজটা আমরা এখানে
তখন আর পাবো না, তখন অন্য কোনো মান আমরা পাবো, অর্থাৎ সেই অংশটাই হচ্ছে বিসি দিয়ে বোঝানো যাচ্ছে। তার মানে ও যতক্ষণ ব্রেকডাউনটা ধরে রাখবে, অর্থাৎ নি কারেন্টকে অতিক্রম যতক্ষণ করবে না ততক্ষণ কিন্তু নি কারেন্টের থেকে কম কারেন্ট যতক্ষণ হবে না ততক্ষণ কিন্তু কি হবে বলতো, আইএলের মানটা ততক্ষণ অবধি বাড়ালেও আমরা কি পাবো, তোমার হচ্ছে এই আউটপুট ভোল্টেজ তোমার সেম পাবো। তাহলে এখানে দেখো আমরা লোড রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করছি, ভার লোডটাকে চেঞ্জ করছি, তবুও একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা এই কী পাচ্ছি, আউটপুটটাকে স্থির মানে পাচ্ছি। এই জন্য এটাকে আমরা বলি যে লোড রেগুলেটর হিসেবেও আমরা এইভাবে জেনারেটরকে ব্যবহার করতে পারি। এবার এই কতটা অবধি আমি পারবো, মানে অর্থাৎ আরএল এর সর্বনিম্ন মান কত, সেটা এখান থেকেই আমরা পেয়ে যাব। ধরে নাও এই অংশটা, এই অংশের হচ্ছে যে যখন তোমার লোড কারেন্ট 0 ছিল সেই সময় ধরে নাও প্রবাহ হচ্ছে ভিএনএল, আবার এই বি বিন্দুতে প্রবাহটা হচ্ছে আমাদের ভিএল, ঠিক আছে। তাহলে এবার কতটা ও ডেভিয়েট হয়ে গেল ওর তোমার অংশ থেকে, তোমার স্থির মানের অংশ থেকে, সেটা আমরা একটা সূত্রের সাহায্যে পেতে পারি। সেই সূত্রটা কি, যে ভিএনএল মাইনাস ভিএল ডিভাইডেড বাই ভিএনএল ইন্টু 100। এইভাবে আমরা কি করতে পারি বলতো, ও লোড রেগুলেশন আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে বুঝতেই পারছো একটা আদর্শ ডায়োডের ক্ষেত্রে কি হবে, এই লোড রেগুলেশনের মান যেহেতু এ আর বি বিন্দু প্রায় সেম থাকবে, ঠিক আছে, এ আর বি বিন্দুর মান সেম থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে ভিএনএল আর ভিএল এর মান সেম হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমার লোড রেগুলেশনের মান একটা আদর্শ জেনারেল ডায়োডের ক্ষেত্রে কিন্তু 0 হয়। বস্তুতপক্ষে আমরা যে জেনারেল ডায়োডগুলো ব্যবহার করি তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, লোড রেগুলেশনের মানটা মোটামুটি 1 থেকে 5%-এর মধ্যে আমাদের থাকে। এবার আমরা যে ডায়োড সম্পর্কে পড়ব নেক্সট, তার নাম হচ্ছে এলইডি বা লাইট এমিটিং ডায়োড। আমরা সবাই জানি আলোক নিঃসারক কি ডায়োড। কি হয় ঘটনা, কিছু কিছু ডায়োড আছে, যে সকল ডায়োডগুলোকে আমরা যদি সম্মুখ বায়াসে ও সকল ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাই, তাহলে আমরা কি দেখতে পাই বলতো, তখন আমরা দেখতে পাবো যে ওই ডায়োডটা আলো নিঃসারণ করবে। এই ধরনের ডায়োডগুলোকেই বলা হচ্ছে আলোক নিঃসারক ডায়োড। তো আমরা পিএন সংযোগ যখন পড়েছিলাম, সাধারণ যে ডায়োড আমাদের সেগুলো কী হয় বলতো, সিলিকন, জার্মানিয়াম এইসব দিয়ে তৈরি করা হয়। সেই সকল ডায়োডগুলো কিন্তু আলোক নিঃসারক ডায়োড হতে সাধারণত পারে না। তো সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আলোক নিঃসারক ডায়োডগুলো বানাতে গেলে আমরা সাধারণত সিলিকন কার্বাইড বা তোমার গ্যালিয়াম আর্সেনাইড বা গ্যালিয়াম ফসফাইড এই সকল ডায়োডগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি। যখনই এই আলোক নিঃসারক ডায়োডগুলোর মধ্য দিয়ে সম্মুখ বায়াসে তড়িৎ প্রবাহিত করা হয়, তখন এই তোমার ইলেকট্রন এবং হোলস বা গর্ত যেগুলো আছে তারা কি করে, একে অন্যের সঙ্গে মিলিত হয়। এবার এই মিলিত হওয়ার সময় তারা প্রত্যেকে কি করে, একটা করে ফোটন সেই ক্ষেত্রে নির্গত করে। আর সেই ফোটনের শক্তি যেমন হয় ঠিক সেই শক্তি অনুযায়ী কি হয়, বিভিন্ন তরঙ্গের এই বিভিন্ন বর্ণের রশ্মিগুলো আমরা সেক্ষেত্রে পেতে পারি। তো এক্ষেত্রে তোমার একটাই শর্ত কি, এখানে যে ইলেকট্রন আর গর্ত পরস্পর কম্বাইন হবে, সংযুক্ত হবে, তাদের কিন্তু ভরবেগের মান সবসময় সমান এবং বিপরীতমুখী হতে হবে। তো সাধারণত ক্ষেত্রে কি হয়, সাধারণ সিলিকন, জার্মেনিয়াম এইসব ডায়োডগুলোর ক্ষেত্রে এই শর্ত পালিত হয় না জন্য ওদের মধ্যে আমরা কিন্তু এই আলো নিঃসরণ দেখতে পাই না। সেখানে কি হয়, সামান্য পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় এদের ক্ষেত্রে। কিন্তু এই গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড এইসব যৌগগুলোর ক্ষেত্রে কি হয়, এই ঘটনাটা ফোটন নির্গত হয় এবং এই শর্ত পালিত হয় জন্য ফোটন নির্গত হয়, তার জন্য ওদের মধ্যে ওরা আলো নিঃসরণ করে। এবার কি কালারের বা কি বর্ণের আলো নিঃসরণ করবে বা আপাতিত আলোর তীব্রতা কেমন হবে, সেটা কি বিষয়ের উপর নির্ভর করবে বলো তো। ওই যে ব্যান্ড গ্যাপ ছিল, অর্থাৎ পরিবহন পটি আর যোজ্যতা পটির মধ্যে যে গ্যাপটা ছিল শক্তি পটির আমরা চিত্রে দেখেছিলাম, সেই ব্যান্ড গ্যাপের উপর ডিপেন্ড করবে। এছাড়া তোমার হচ্ছে যে ফোটনটা নির্গত হবে এখানে, সেই ফোটনের শক্তির উপরও নির্ভর করবে। যেহেতু আলো নিঃসরণ হয় সেই জন্য আমরা এখানে এইভাবে আলো নিঃসরণ সিম্বলটা বোঝাই। তাহলে এটাই হচ্ছে লাইট এমিটিং ডায়োডের বর্তনী চিত্র। আর এর ব্যবহার তো আমরা সবাই জানি, বর্তমানে আমাদের গৃহ বর্তনীতে আলোক উৎস হিসেবে আমরা এলইডি ব্যবহার করি। এছাড়াও বিভিন্ন যন্ত্রে অন অফ বোঝাবার জন্য, ঠিক আছে, আরও তো প্রচুর টর্চ লাইট, এগুলো বিভিন্ন ক্ষেত্রে
আমরা কি করি এলইডি ব্যবহার করে সাধারণত। ফটোডায়োড আবার ব্যাপারটা কি দেখো, আমরা দেখেছিলাম বিপরীত সম্পৃক্ত প্রবাহ সাধারণ ডায়োডগুলোর কি হয়, একটা আমরা বিপরীত বায়াসে একটা বিপরীত সম্পৃক্ত প্রবাহ আমরা সাধারণত পেয়েছি। কিছু ডায়োড আছে যে ডায়োডগুলোকে কি করব, আমরা বিপরীত বায়াসে তাদেরকে রাখবার পর সেই ডায়োডগুলোর উপর যদি আমরা বাইরে থেকে আলোক শক্তি প্রয়োগ করি এবং সেই আলো প্রয়োগ করবার ফলে তাদের ভেতরে যে বন্ধন ইলেকট্রনগুলো আছে তারা কিছু যদি সেই বন্ধন ছিন্ন করে যদি বের হয়ে আসতে পারে, তাহলে কি হবে বলো তো, উভয় ধরনের আধানবাহক অর্থাৎ ইলেকট্রন গর্ত দুজনেই তৈরি হবে। আর এই উভয় ধরনের আধানবাহক তৈরি হবার জন্য কি হয়ে যাবে বলো তো, বিপরীত সম্পৃক্ত যে প্রবাহটা আছে সেই বিপরীত সম্পৃক্ত প্রবাহটাও মানটাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবার এই মানটা কি কতটা বৃদ্ধি পাবে না, আমরা যে পরিমাণ তোমার হচ্ছে কি করব, আলো যতটা তীব্রতা আলো ফেলবো অর্থাৎ আপাতত আলোর তীব্রতার উপর ডিপেন্ড করবে। ধরে নাও তীব্রতা কম, তখন প্রবাহ এইরকম ছিল, তীব্রতা আরও বেশি, প্রবাহ এরকম হলো, আমি আরও তীব্রতা বাড়িয়ে দিলাম, প্রবাহ আরও বাড়লো। বুঝতে পেরেছ? তো এইভাবে আমরা যদি বিপরীত সম্পৃক্ত প্রবাহের মানটা আলো ফেলার মাধ্যমে যদি সেই সকল ডায়োডগুলোর বৃদ্ধি করতে পারি, সেই ধরনের ডায়োডগুলোকেই বলা হচ্ছে ফটোডায়োড। ওদের আবার বর্তনী চিত্র কেমন হবে বলো তো, সেম এই ধরনেরই হবে সাধারণ ডায়োডে, কিন্তু এবার যেহেতু আলো আমরা ফেলছি ওখানে, তার ফলে কি হচ্ছে, তড়িৎ উৎপন্ন হচ্ছে, ওই ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই জন্য আমাদের বর্তনী চিত্রটা হবে হচ্ছে ফটোডায়োডের। এই ফটোডায়োডের সাহায্যেই কি হয়েছে বলতো, আমাদের সৌরকোষ বা সোলার প্যানেলগুলো তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা একটা ডায়োড না ব্যবহার করে অনেকগুলো ডায়োডকে সম্মিলিতভাবে পরপর যুক্ত করে সমান্তরাল সমবায়ে তাদেরকে যুক্ত করে আমরা কি করি বলতো, বিভব ভোল্টেজের মান সেক্ষেত্রে বৃদ্ধি করে তোমার প্রবাহ মাত্রার মানটাও বাড়ায়। আর অনেকটা পরিমাণ আলো যেন সোলার প্যানেলে ফোকাস করতে পারি আমরা, সেই জন্য সাধারণত আমরা কি করি, অবতল দর্পণ সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। এভাবেই আমাদের সোলার প্যানেলগুলো এই ফটোডায়োড দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক, আবার ফিরে আসবো নেক্সট ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।